দেখো তোমাদের AEC L1 1 MIL এখানে যেটা বলাই যে ছোট গল্পটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, পুরো গল্পটা এবারে আমরা পড়ব এবং মন দিয়ে শুনবে। অত্যন্ত ভালো একটা গল্প। তবে গল্পটা পড়ার আগে আমি গল্পের উৎসে আসি, গল্পটা কখন কি লেখা হয়েছিল। দেখো বলাই যে গল্পটি, এর রচনাকাল হচ্ছে 1335 বঙ্গাব্দে, অগ্রহায়ণ মাসে। একটা জিনিস আমি বলে দিই, অনেক সময় অনেক ছেলেদেরকে আমি দেখেছি ভুলবশত কিন্তু খ্রিস্টাব্দ লিখে ফেলে, এইটা কিন্তু খুব ডিস্টার্ব হয়। 1335 বঙ্গাব্দ বাংলা সাল অনুযায়ী, খ্রিস্টাব্দ করে দিয়ে আমি কেটে দেবে। তাহলে বলাই গল্পটির রচনাকাল হচ্ছে 1335 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাস 1335 সালের কোন পত্রিকায়? প্রবাসী পত্রিকায় অগ্রহায়ণ সংখ্যায় প্রকাশিত হয়েছিল বলাই এই ছোট গল্পটি। রবীন্দ্রনাথ স্বয়ং 1928 খ্রিস্টাব্দের 24 জুলাই শান্তিনিকেতনে বৃক্ষরোপণ অনুষ্ঠানে এই বলাই গল্পটি পাঠ করেন। এটি গল্পগুচ্ছের 3য় খণ্ডের অন্তর্গত। তাহলে গল্পগুচ্ছ যে গ্রন্থটা রয়েছে তার 3য় যে খণ্ডটা রয়েছে তার অন্তর্গত। গল্পটিতে রবীন্দ্রনাথের পল্লী জীবন যে অভিজ্ঞতা তার ছায়া আছে, মানে তিনি গ্রামে থাকাকালীন যে অভিজ্ঞতা হয়েছিল তার কথা কিন্তু এই আমরা বলাই গল্পে কিন্তু পাই। শুনবে মন দিয়ে। দেখো মূল গল্পে আসি। মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারে এমন একটা কথা আছে। লোকালয়ে মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি, সে কথা কিন্তু জানা আমাদের। বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে। আমাদের বাঘ গরুকে এক খোঁয়ারে দিয়েছে পুড়ে, অহিনকুলকে এক খাঁচায় ধরে রেখেছে। যেমন রাগিনী বলি তাকেই যা আপনার ভিতরকার সমুদায় সারেগামা গুলোকে সঙ্গীত করে তোলে। তারপর থেকে তাদের আর গোলমাল করবার সাধ্য থাকে না, কিন্তু সঙ্গীতের ভিতরে এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে। কোনোটাতে মধ্যম, কোনোটাতে কোমল গান্ধার, কোনোটাতে পঞ্চম। এরপরে আমরা মেন টপিকটাতে ঢুকবো। এই গল্পে কি হয়েছে, এই বলাই কে, তার সম্পর্কে আমরা জানবো। প্রথমে তিনি মানুষ বলতে কি বুঝিয়েছেন, সম্পূর্ণ উপমা দিয়ে কিন্তু তিনি বুঝিয়েছেন যে আমরা মানুষ বলি সেই পদার্থ যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে। দেখো মানুষ তো আমরা, মানুষের মধ্যে সব রকম গুণ আছে তো। মানুষ একদিকে খারাপ আবার একদিকে ভালো, একদিকে জন্তু একদিকে জানোয়ার, একদিকে আবার মনুষ্যত্ব মানুষের মধ্যে রয়েছে, মান আর হুঁশ, এই জিনিসটা নিয়েও কিন্তু মানুষ তৈরি সম্পূর্ণটা। এবং যে 7টা সুর রয়েছে সেই 7টা সুরেরও মিলন, কিন্তু প্রত্যেকটাও আবার আলাদা আলাদা করে করা হয়। কোথাও কোমল গান্ধার, কোথাও মধ্যমা, কোথাও পঞ্চমা, যেমন সারেগামাপা, এই যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো। এরপরে দেখো মেন টপিকে আসি। আমার ভাইপো বলাই, তার ভাইপো, আমার ভাইপো। রবীন্দ্রনাথ বলছেন যে আমার ভাইপো বলাই। আচ্ছা, এখানে কি বলাই কি তার ভাইপো সত্যি ছিলেন? আসলে বলাইকে রবীন্দ্রনাথকে আমরা ধরি। রবীন্দ্রনাথ নিজে বলাই, নিজেকে এখানে কিন্তু আর একজনকে সামনে রেখে তিনি তার মনের কথাগুলো বলছেন। তিনি অত্যন্ত গাছকে ভালোবাসতেন। আমরা শান্তিনিকেতনটা জানি যে তিনি গাছকে কত ভালোবাসতেন। তারপরে তাহলে এই ছোট গল্পে কি বলছেন? আমার ভাইপো বলাই তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই রয়েছে প্রবল। ছেলেবেলা থেকে চুপচাপ চেয়েছে দেখাই তার অভ্যাস, নড়ে চড়ে বেড়াই কম।
নড়ে চড়ে বেড়ানো নয়। পূব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায়। ওর সমস্ত মনটা ভিজে, হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে। ঝমঝম করে বৃষ্টি পড়ে, ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ। দেখো, অত্যন্ত সেন্সিটিভ কে বলাই, অত্যন্ত সেন্সিটিভ কে বলাই। প্রকৃতির ছোট্ট থেকে অতি ক্ষুদ্র জিনিস, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র জিনিস সে কিন্তু কি করতে পারে, অনুভব করতে পারে, যেগুলো আমরা পারি না। আমরা সেগুলো পারি না। আমরা প্রত্যেকদিন হয়তো সন্ধ্যাবেলায় বাইরে বেরোই ঠিকই, যারা কবি গোছের মানুষ তারা কিন্তু এই সন্ধ্যাবেলাকে, আমরা এর আগে কিন্তু জীবনানন্দ দাশের অনেক কবিতায় পেয়েছি, সন্ধ্যাটা যেন কি কোনো মেয়ের চুলের মতো তিনি কি করছেন এখানে বর্ণনা করছেন, তাই তো? তাহলে কবির মন কত সুন্দর, কোনো মেয়ের চুল তার মুখের উপরে পড়ছে, অন্ধকার যেভাবে ঘনিয়ে আসে সেই রকম ভাবে তুলনা করছেন। এখানেও তাই বলাই, একটা প্রকৃতির মধ্যে থেকে কিন্তু প্রকৃতির ছোট থেকে অতি ছোট জিনিসগুলো কিন্তু সে সেন্স করতে পারছে। বেশ, বৃষ্টি পড়ে, ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ। আর আমরা বৃষ্টি হলে তো আরে বৃষ্টি নেই, ঘরের ভেতরে চল, কিন্তু সে এরকম নয়। সে বৃষ্টি হলে মুখ বাড়িয়ে দেখবে, বৃষ্টিটাকে অনুভব করবে। ছাদের উপর বিকেল বেলায় রোদ্দুর পড়ে আসে, সন্ধে লাগছে, এবার গা খুলে বেড়ায়, সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয়। মাঘের শেষে আমের বোল ধরে, তার একটি নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে। কার রক্তে? ওর রক্তের মধ্যে বলতে কাকে বোঝানো হয়েছে? বলাইয়ের। তাহলে এই মাঘ মাসের শেষে যে আমের বোল ধরে, দেখবে আম যখন ধরে মাঘ মাসের শেষে যখন আমের মুকুল আসে, কত গন্ধ, কত সুন্দর। তা সেই গন্ধ যেন ওর রক্তের মধ্যে ভেসে যাচ্ছে, রক্তের মধ্যে মিশে যাচ্ছে। একটা কিসের অব্যক্ত স্মৃতিতে ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর অন্তর প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে গেছে, হয়ে ওঠে, ভরে ওঠে, তাতে একটা ঘন রং লাগে। দেখো, তুমি যখন শালবনে যাবে তখন কচি কচি শালের পাতা, আমাদের শান্তিনিকেতনে যে এলাকা রয়েছে শালবনটা, সেখানে তখন কচি পাতা ধরে, বা ইলামবাজার বনে যখন প্রথম কচি কচি পাতা, সবুজ সবুজ পাতা যখন গজিয়ে ওঠে না, এত সুন্দর লাগে দেখতে, সবুজ রঙটা দারুণ। সেই রকম মন কার? সেই রকম মনের মধ্যেও রং লাগছে কার? বলাইয়ের। তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে, যা কিছু গল্প শুনেছে সব নিয়েই জোড়া তারা দিয়ে। অতি পুরনো বটের কোটরে বাসা বেঁধে আছে যে একজোড়া অতি পুরনো পাখি, ব্যঙ্গমা ব্যঙ্গমে তাদের গল্প। সব প্রকৃতিকে দেখলেই তার যেন সেই প্রকৃতি কেন্দ্রিক গল্পগুলো কিন্তু তার মনে পড়ে। ব্যঙ্গমা ব্যঙ্গামী এই গাছে ওই গাছে, এইরকম। কার কথা বলা হচ্ছে? বলাইয়ের। ওই ডাবা ডাবা চোখ মিলে, ওই ডাবা ডাবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না। তাহলে দেখো, বলাইয়ের কিন্তু একটা চারিত্রিক বৈশিষ্ট্য আমরা এখানে পাই। বলাই কি? ডাবা ডাবা চোখ মেলে কিন্তু তাকিয়ে থাকে, অতটা কি করে না, কথা কম বলে। কথা কম বলে কে? বলাই। তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয়। কথা বললে কি হয়, একজন আর একজনের কাছে শুনবে, একটা যখন কনভারসেশন হবে, কথোপকথন হবে, অতটা ভালোভাবে বলতে গেলে আমরা কিন্তু কথার মধ্যে দিয়ে কথা বেরিয়ে যায়। কিন্তু যখন তুমি মনে মনে বারবার বারবার সেগুলোকে মানে ভাববে, তখন কিন্তু অনেকটা বেশি আমাদের কিন্তু ভাবতে হয়। সেটাই বলছে। ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিলাম, রবীন্দ্রনাথ বলছে ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিলাম। আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল বেয়ে নিচে পর্যন্ত নেমে গিয়েছে। দেখো,
তাহলে এখানে কিন্তু প্রকৃতির বর্ণনা চলছে, প্রাকৃতিক কিন্তু এখানে বর্ণনা চলছে। আমাদের বাড়ির সামনে কি রয়েছে? ঘন সবুজ ঘাস, পাহাড়ের ঢাল বেয়ে নিচে পর্যন্ত নেমে গিয়েছে। সেইটা দেখে আর ওর মন ভারী খুশি হয়ে ওঠে। ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ তা ওর মনে হয় না। তাহলে ঘাস কিন্তু যে স্থির রয়েছে এক জায়গায়, সেটা কার মনে হচ্ছে না? বলাইয়ের। দেখো ঘাসটাকে মনে হচ্ছে চলন্ত। দেখা যাক কি বলছে। ওর বোধ হয় ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা, কেবলই গড়াচ্ছে, প্রায় তারই সে ঢালু বেয়ে ও নিজেকে গড়াতো। আমরা দেখবো অনেক সময় ছোটবেলায় কি করতাম, দেখবে উঁচু যদি কোনো বালির কোনো কিছু থাকতো বা মাটির কোনো পাহাড়ে কোনো থাকতো, মাটি থেকে দেখবে ছেঁচুড়ে গড়িয়ে নেমে পড়তাম। ছেলেবেলায় দেখবে আমাদের ছোটবেলায় অনেক সময় পড়েছি, উঁচু জায়গা থেকে স্লাইড করে নিচেতে নেমে যাওয়া। সেরকম বলাই তাই করো। ছেলে মানুষই প্রকৃতিকে ভালোবাসে। গড়িয়ে চলা খেলা কেবল গড়াচ্ছে, প্রায় তারই সেই ঢালু বেয়ে ও সে নিজেকে গড়াতো। সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠতো। দেহতে স্বাভাবিক, তুমি ঘাসে গড়াগড়ি করলে গোটা শরীরে কি হবে? ঘাসগুলো লেগে যাবে। গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর ঘাড়ের কাছে সুরসুরি লাগতো আর খিলখিল করে হেসে উঠতো। মানে যে ঘাসগুলো ঘাড়ে টাড়েগুলো লাগতো, একদম পুরো সফট, খুব নরম ঘাসগুলো, কচি কচি পাতা, পাতার ফলে কি হচ্ছে, তার কিন্তু খুব ভালো লাগতো, খিলখিলিয়ে হাসতো। রাত্রে বৃষ্টির পরে প্রথমে সকালে সামনের পাহাড়ের শিখর দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবদারু বনের উপরে এসে পড়ে। ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। গা ছমছম করে। এই সব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায়। তারা কথা কয় না, কিন্তু সমস্তই যেন জানে। তাহলে দেখো, দেবদারু বনে যখন নিস্তব্ধ ছায়াতলে একলা দাঁড়িয়ে থাকে বলায়, তখন না এই গাছগুলো মনে হয় এইটা একটা মানুষ, ওইটা একটা মানুষ, এইটাও আর একটা মানুষ। কিন্তু এই গাছরূপী মানুষ কথা বলছে না, কিন্তু সব জানে, সব দেখে, সব বুঝতে পারে, কিন্তু কথা বলে না। তার মানে দেখো, একটা গাছকে কিন্তু মানুষের সঙ্গে তুলনা করছে কে? বলাই। আমি বারবার বলছি, আমরা গাছকে গাছ হিসাবেই কিন্তু মনে করি, ওই জন্য আমরা গাছগুলোকে কেটেও ফেলি সহজে। এখানে সেই করুণ দৃশ্যটা পরে পাবো, যে একটা গাছকে কেটে ফেলবে বলায় প্রচন্ড কষ্ট। তাহলে একটা গাছকে যদি আমরা নিজের সন্তানের মতো ভাবি, তাহলে সন্তানকে যেভাবে মেরে ফেলা যায় না, কেটে ফেলা যায় না, সেরকম ভাবেই যদি আমরা গাছকেও ভাবতাম, তাহলে তো অনেক কিছু পরিবর্তন হতো। বেশ, যাই হোক, তাহলে গল্পে পরে এগিয়ে এসে দেখছি, তাহলে গা ছমছম করে। এইসব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায়। তারা কথা কয় না, কিন্তু সমস্তটাই যেন জানে। তারা সব যেন অনেক কালের দাদামশাই, এক যে ছিল রাজাদের আমলে। অনেক পুরনো গাছ, মোটা মোটা বড় বড় গোদা গোদা গাছ, সেইগুলো সে দাদামশাই এক একটা, মানে দাদু আর কি। ওর ভাবে ভোলা চোখটা কেবল যে উপরের দিকেই তা নয়। অনেক সময় দেখেছি ও আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে খুঁজে খুঁজে। ও শুধু উপর দিকে বড় বড় গাছ দেখছে না, নিচের দিকে তাকিয়ে ছোট ছোট গাছগুলো সে পথ চলতে চলতে দেখে। তাহলে কি দেখছে? রবীন্দ্রনাথ এখানে কি বলছেন? বলছে আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কি খুঁজে খুঁজে। নতুন অঙ্কুরগুলো তাদের কোঁকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠছে, এই দেখতে তার উৎসুকের সীমা নেই। মানে যেই দেখবে ছোট্ট ছোট্ট গাছগুলো না যখন অঙ্কুরিত হয়, একটা থেকে দুটো যখন পাতা গজায় ছোট্ট গাছ, সেইগুলোকে দেখছে বলাই। আর উৎসাহিত হচ্ছে প্রচন্ড, যে এই একটা গাছ বেরোচ্ছে, বড় হবে, আজকে দেখবো, আর কালকে দেখবো, পরশু দেখবো। এরকম আমরাও করি। আমরা কখন করি? যখন আমরা নিজের হাতে কোনো বীজ লাগাই না, তখন মনে হচ্ছে জল দিই, প্রত্যেক দিন সেবা যখন দিই, তখন মনে হয় কবে আর অঙ্কুরিত হবে, কবে গাছের পাতা বেরোবে। আমরা তখন বেশি ইন্টারেস্ট দেখাই, যখন নিজের হাতে পুঁতি কোনো কিছু।
আমাদের ক্ষেত্রে সেটা, কিন্তু বলাই কিন্তু প্রকৃতত একজন কি গাছরূপী মানুষ। একটা কবিতা আমরা কিন্তু একটা পড়েছিলাম, মাই ওন ট্রু ফ্যামিলি, মনে পড়ছে? টেড হিউজেস লেখা। সেই ওক গাছের বাগানে ঢুকলাম হামাগুড়ি দিয়ে, হ্যাঁ, যে একটা গাছ কাটলে তোমাদেরকে দুটো গাছ লাগাতে হবে। আমি যখন বেরিয়ে এলাম তখন কেমন হলো, আমি তো মানুষের মতো রয়েছি কিন্তু আমার মনটা গাছের মতো হয়ে গিয়েছে। ঠিক বলাই সেই রকমই, দেখতে মানুষের মতো, মনটা গাছের মতো। বেশ, তাহলে নতুন অঙ্কুরগুলো তাদের কোঁকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠছে। এই দেখতে তার উৎসুককে সীমা নেই। প্রতিদিন ঝুঁকে পড়ে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে, তারপরে 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 তারা ওর চির অসমাপ্তের গল্প। সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতা, তাদের সঙ্গে ওর কি যেন একটা বয়স্য ভাব, তা ও কেমন করে প্রকাশ করবে। মানে এখানে বলায় না, এক একটা গাছ পেলে না ওর ওইখানেই শান্তি। মনে হচ্ছে যে সেই বাল্যকালের কোন যুগে তাদের সঙ্গে সম্পর্ক, মানে কত যুগ আগে বা কত জন্মের আগেকার বন্ধু ছিল গাছ, মানে ও হয়তো আগের জন্মে গাছই ছিল, সেই রকম মনে পড়ে মাঝে মাঝে। তারাও ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য আঁকু বাকু করে। হয়তো বলে তোমার নাম কি, হয়তো বলে তোমার মা কোথায় গেল। বলাই মনে মনে উত্তর করে, আমার মা তো নেই। এটা বলাইও মনে পড়ে যে গাছগুলোকে আমরা শুধু জিজ্ঞেস করি না, গাছগুলোকেও হয়তো, গাছগুলো আমাকে হয়তো কিছু জিজ্ঞেস করে। বাবু এরকম কোনোদিন জিজ্ঞেস করেছো গাছকে কোনোদিন কোনো কিছু? না, কোনোদিন কিছু করো নাই। গাছকে ভালোবাসো, গাছ তোমাদেরকেও ভালোবাসো। বেশ, কেউ গাছের ফুল তোলে, এই যে ওর বড় বাজে। গাছে যদি কেউ ফুল তোলে না, ওর বুকে চরম বেঁধে না, ধরাস করে উঠবে বুক, যে গাছ থেকে কেন ফুল তুললো। আর কারো কাছে ওর এই সংকোচনে কোনো মানে নেই, সংকোচের কোনো মানে নেই, এটাও সে বুঝেছে। এই জন্য ব্যথাটা লুকোতে চেষ্টা করে। ও কাকে কি বলবে, ছোট্ট ছেলে, কাউকে যদি বলে ধমকিয়ে দেবে, ব্যাস, আর কিছু বলার নাই। ওর বয়সের ছেলেগুলো গাছের ঢিল মেরে মেরে আমলকি পারে, ও কিছু বলতে পারে না, সেখানে থেকে মুখ ফিরিয়ে চলে যায়। ভাবো, আমরা গাছের পেয়ারা ফাঁকা করে দিই, গাছে গাছ আম ঢেলিয়ে ঢেলিয়ে পারি, পুরো গাছ ফাঁকা, কিন্তু বলাইয়ের মুখে বড় বাজে, কাউকে কিছু বলতে পারে না, বেচারা চুপ করে থাকে। কিছু বলতে গেলে ওকে যদি ঢেলা মারে, ওই জন্য আর কিছু বলে না, মুখ ফিরিয়ে চলে যায়। ওর সঙ্গীরা ওকে খেপাবার জন্য বাগানের ভিতরে দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দিয়ে দুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে। এরকম করে সেই মারতে মারতে চলে, সে জঙ্গল সাফাই করছে। দেখো অনেকে থাকে কচি কচি পাতাগুলো কেটে পড়ে যায়, এইগুলো চরম কষ্টকর। কার জন্য? বলাইয়ের জন্য। ফস করে বকুল গাছের একটা ডাল ভেঙে নেয়, কাকে খেপানোর জন্য? বলাইকে। ওর কানতে লজ্জা করে, পাছে সেটাকে কেউ পাগলামি মনে করে, ওই জন্য সবার সামনে ও কান্দে না, বন্ধুদের সামনে। ওর সবচেয়ে বিপদের দিন, দেখো এইটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। ওর সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে। তাহলে এখানে প্রশ্ন করতে পারে, ওর সবচেয়ে বিপদের দিন কোন দিনটি সব থেকে বিপদের, আর এই দিনটিকে বিপদের বলা হয়েছে কেন? এই দিনটাকে বিপদের, ঘাসিয়ারিরা ঘাস কাটতে আছে, কেননা দেখো কেন বিপদের দিন, দেখো কেননা ঘাসের ভিতর ভিতর ও প্রত্যহ দেখে, কি দেখে? দেখে দেখে বেরিয়েছে এই টুকুটুকু লতা, বেগনি হলদে নামহারা ফুল, অতি ছোট ছোট, মাঝে মাঝে কন্টিকারি গাছ, তার নীল নীল ফুলের বুকে মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা, বেড়ার কাছে কাছে কোথাও বা কাল মেঘের লতা, কোথাও বা অনন্ত মূল, পাখিতে খাওয়া নিম ফলের বিচি পড়ে ছোট ছোট চারা বেরিয়েছে। কি সুন্দর তার পাতা, সমস্তই নিষ্ঠুর নিড়নি দিয়ে দিয়ে নিড়িয়ে ফেলা হয়। এইটাই হয় যখন
ঘাসিয়ারিরা ঘাস কাটতেছে না, ও কি গাছ বেরিয়েছে না বেরিয়েছে দেখবে না, একদম গোটাটাই কেটে নিয়ে চলে যাবে। ফলে ঘাসের ফাঁকে ফাঁকে যদি নিম গাছ হয় বা অন্যান্য কোনো ভালো বড় মাপের গাছ হয়, তেঁতুল হতে পারে, অশ্বত্থ হতে পারে, বট হতে পারে, সব সমেত কেটে নিয়ে চলে যাবে। বুঝতে পেরেছো? শুধু ঘাস তো কাটবে না, সবটাই। তারা বাগানের শৌখিন গাছ নয়, তাদের নালিশ শুনবার কেউ নেই। দেখো, বাগানের যদি শৌখিন গাছ হয়, আমরা যদি পাতাবাহার কোনো গাছ লাগাই, টগর ফুলের গাছ লাগাই, ডালিয়া ফুলের গাছ লাগাই, এই গাছগুলো যদি লাগাই, কেউ কাটবে কি? কাটবে না। কিন্তু ঘাসের ফাঁকে ফাঁকে যে ছোট্ট ছোট্ট ফুলের গাছগুলো হয়, সেইগুলোও তো একটা গাছ, কিন্তু এগুলো সেই ঘাস মনে করেই কেটে দেয় সব। দেখবে ঘাসেরও দেখবে বিভিন্ন রকম ফুল হয়, বিভিন্ন রকমের ঘাস আছে, সেগুলো ফুল হয়, কিন্তু সেইগুলোর জ্বালা যন্ত্রণা কষ্ট কেউ বোঝে না। ওই ঘাসিয়ারিরা সব কেটে নিয়ে চলে যায়। একদিন ওর কাকিমার কোলে এসে বসে তার গলা জড়িয়ে বলে, ওই ঘাসিয়ারিকে বলো না আমার ওই গাছগুলো যেন না কাটে। তাহলে এখানে বলায় কত কষ্টের সঙ্গে তার কাকিমাকে বলছে যে বারণ করো না ঘাসিয়ারিকে, যে আমার ওই গাছগুলো যেন না কাটে। কাকি বলে, বলায় কি যে পাগলের মতো বকিস, ও যে সব জঙ্গল সাফ না করলে চলবে কেন? মানে জঙ্গল তো সাফাই করতেই হবে। কাকিমাও বুঝিয়ে বলে কাকে? বলাইকে, ওগুলো তো জঙ্গল হবে, তো এগুলোকে তো পরিষ্কার করতে হবে। বলাই অনেকদিন থেকে বুঝতে পেরেছিল কতকগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর একলারই, মানে কাউকে বলে কোনো গাছ নাই। এই যে ঘাসের মধ্যে যে ফুলগুলো, ঘাসগুলো যে কেটে নিচ্ছে, তাতেও কষ্ট কার? বলাই। তার মানে গাছকে যতটা ভালোবাসে, একটা ছোট ঘাসকে যদি কাটতে না দেয়, তাহলে একটা বড় গাছকে কি করে কাটতে দেয়? অসম্ভব। ওর চারদিকে লোকের মধ্যে তার কোনো সাড়া নাই। ও কাউকে যদি কষ্টের কথা বলতে যায়, কেউ না কেউ কিছু বাহানা দিয়ে ওকে ফিরিয়ে দেবে। এই ছেলের আসল বয়স সেই কোটি বৎসর আগেকার দিনে। অনেকে বলে যে যখন গাছ তৈরি হয়েছিল, গাছ সৃষ্টি হয়েছিল, তখনকার থেকেই কিন্তু এর মনে হয় এই ছেলের আসল বয়স। যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জাগা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবী অরণ্য আপনার জন্মের প্রথম ক্রন্দন উঠিয়াছে, সেদিন পশু নেই, পাখি নেই, জীবনের কলরব নেই, চারদিকের পাথর আর পাঁক আর জল। কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ। সব জীবের আগে, সব থেকে আগে কি আছে? গাছ। সূর্যের দিকে জোর হাত তুলে বলেছে, আমি থাকবো, আমি বাঁচবো, আমি চিরপথিক, মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব। রৌদ্রে বাদলে, দিনে রাত্রে গাছের সেই রব আজও উঠছে বনে বনে, পর্বতে প্রান্তরে তাদেরই শাখায় পত্রে ধরণীর প্রাণ বলে 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 উঠছে, আমি থাকবো, আমি থাকবো। বিশ্ব প্রাণের মুখ ধাত্রী এই গাছ, বিশ্ব প্রাণের মুখ ধাত্রী। গাছ তো চুপ করে থাকে না, মুখ মানে হচ্ছে কি? বোবা। তাহলে বিশ্বের প্রাণের কে আসল ধাত্রী? এই গাছ। এই গাছ নিরবচ্ছিন্ন কাল ধরে দুর্লভকে দহন করে পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্যে প্রাণের তেজ, প্রাণের রস, প্রাণের লাবণ্য সঞ্চয় করে, আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহর্নিশি আকাশে উচ্ছ্বসিত করে তোলে। আমি থাকবো। গাছ কিন্তু থাকবে, থাকবে না? গাছ কেটে ফেলেও গাছ আবার তৈরি হবে। সেই বিশ্ব প্রাণের বাণী কেমন একরকম করে এরকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল ওই বলাই। গাছ যেরকম করে বলছে যে আমি থাকবো, আমি সেই প্রাচীন কাল থেকে আছি, আজও থাকবো, সেরকম করে কিভাবে সেই মনের কথা, সেই একটা গাছের মনের কথা কিভাবে বলাই যেন শুনতে পেয়েছিল। আমরা তাই নিয়ে খুব হেসেছিল বলাইকে নিয়ে। একদিন
সকালে এক বনে খবর কাগজ পড়ছি, এটা আর একদিনের ঘটনা বলছে এখানে রবীন্দ্রনাথ। বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে। এক জায়গায় একটা চারা দেখিয়ে আমাকে জিজ্ঞেস করলে, কাকা এ গাছটা কি? দেখলুম একটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার মাঝখানে উঠেছে। একটা কি গাছ? শিমুল গাছ। এটা মাথায় রাখবে, শেষ অবধি থাকবে শিমুল গাছটা। হায়রে, বলাই ভুল করেছিল আমাকে ডেকে নিয়ে এসে। এতটুকু যখন এর অঙ্কুর বেরিয়েছিল, শিশুর প্রথম প্রলাপটুকুর মতো। দেখো আমাদের যখন ছোট গাছগুলো তৈরি হয় 2, 3, 4টে পাতা দিয়ে, আর সেই পাতার সঙ্গে তুলনা করছে কার? একটা ছোট শিশু যখন সেই ছোট্ট কালে আদো আদো গলায় যখন বলতে শুরু করে, ভুল ভাল যা খুশি বলে, প্রলাপ বকে, সেই রকম যখন গাছটার অবস্থা ছিল সেই প্রলাপটুকুর মতো, তখনই এটা বলাইয়ের চোখে পড়েছে। ছোট্ট গাছ থেকে বলাইয়ের চোখে পড়েছে। তারপর থেকে বলাই প্রতিদিন নিজের হাতে একটু একটু জল দিয়েছে। সকালে বিকেলে ক্রমাগতই ব্যগ্র হয়ে দেখেছে কতটুকু বাড়লো শিমুল গাছটা, কতটুকু বাড়লো। প্রত্যেক দিন জল দেয় সকাল বিকাল, আর দেখে কতটুকু বাড়লো। শিমুল গাছ বাড়েও দ্রুত, কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না। বলাই চাই যে আরো তাড়াতাড়ি বাড়ুক, আরো তাড়াতাড়ি বাড়ুক, কিন্তু অত তাড়াতাড়ি বাড়বে কেন? যখন হাত দুয়েক উঁচু হয়েছে, এরকম সাইজে, তখন ওর পত্র সমৃদ্ধি দেখে ভাবলো এ একটা আশ্চর্য গাছ। মানে এত পাতার বাহার, প্রচুর পাতা দেখে বলে যে একটা আশ্চর্য গাছ। শিশুর প্রথম বুদ্ধির আভাস দেখবার মাত্র মা যেমন মনে করে আশ্চর্য শিশু, এই ছোটকালে একটা শিশু এত কিছু বলতে পারে, এত কিছু শিখে গেছে, যেমন মা অবাক হয় সেরকম করে কিন্তু বলাইও অবাক হয়ে গিয়েছে যে একটা ছোট্ট গাছটা এতটা বাহার, এত পাতা চোতা এগুলো। বলাই ভাবলো আমাকেও চমৎকৃত করে দেবে। আমি বললুম মালিকে বলতে হবে এটা উপড়ে ফেলে দেবে। মানে মালি যে আছে আমাদের যে কাজ করে বাগানে, তাকে বলতে হবে নাহলে কখন তুলে দেবে গাছটাকে। বলাই চমকে উঠলো, এই কি দারুণ কথা। বলে, না কাকা তোমার 2টি পায়ে পড়ি, উপড়ে ফেলো না। মানে এটাকে কোনো রকম ভাবেই এই বলাই এই শিমুল গাছটাকে উপড়তে দেবে না, তুলে ফেলতে দেবে না। আমি বললুম কি যে বলিস তার ঠিক নেই, একেবারে রাস্তার মাঝখানে উঠেছে, বড় হলে চারদিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে। শিমুল তুলো বলছে, এইখানে শিমুল তুলো পড়ে থাকবে, ওইখানে তুলো পড়ে থাকবে, মানে একদম বড় হলে তো বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। আমার সঙ্গে যখন পারলে না, এই মাতৃহীন শিশুটি গেল তার কাকির কাছে। ওর মা ছিল না বলাইয়ের, সে কোথায় গেল? তার কাকির কাছে। কোলে বসে তার গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললো, কাকি তুমি কাকাকে বারণ করে দাও গাছটা যেন না কাটে। মানে কাকাকে বলে কোনো লাভ হলো না, রবীন্দ্রনাথকে বলে কোনো লাভ হলো না। তাহলে এখন যদি মেয়ে ছেলে কাকির কাছে যায়, মানে মেয়ে মানুষ তো একটু মমতা আছে, যদি বারণ করে তা করবেও। দেখো উপায়টা ঠিক ঠাউরে ছিল। ওর কাকি আমাকে ডেকে বলো, ও শুনছ, আহা ও গাছটাকে রেখে দাও না, মানে এরকম করে এইটুকু তো বলতে পারে। বেশ, রেখে দিলুম। রবি ঠাকুর বলছে রেখে দিলুম। গোড়ায় বলায় না যদি দেখতো তবে হয়তো ওটা আমার লক্ষ্যই হতো না, দেখিয়ে দিয়েছে। কিন্তু এখন রোজই চোখে পড়ে। বছর খানেকের মধ্যে গাছটা নির্লজ্জের মতো মস্ত বেড়ে উঠল। বলাইয়ের এমন হলো এই গাছটার পরেই তার সবচেয়ে স্নেহ। এখানে দেখো একটা শব্দ রয়েছে, গাছটার পরেই, মানে পরেই মানে হচ্ছে একটা কোটেশন দিয়ে শুরু হচ্ছে, এখানে পরেই নয়, মানে উপরেই, পশুকারটা উজ্জ্ব রয়েছে। তাহলে এই গাছটার উপরেই তার সব থেকে স্নেহ। মানে এতগুলো গাছ রয়েছে, সব থেকে বেশি ভালোবাসছে কোন গাছটাকে? শিমুল গাছটাকে। কেননা সে প্রত্যেকদিন জল দিত আর দেখতো যে গাছটা কত বড় হয়েছে, কত বড় হয়েছে। গাছটাকে প্রতিদিন দেখাচ্ছে নিতান্ত নির্বোধের মতো, বোকার মতো দাঁড়িয়ে আছে, বড়ই হয়ে যাচ্ছে শুধু। একটা
অজায়গায় এসে দাঁড়িয়ে কাউকে খাতির নেই, একেবারে খাড়া লম্বা হয়ে উঠছে। সে দেখে সে ভাবে এটা এখানে কি করতে, আরো 2-4 বার এর মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল, মানে গাছটাকে কেটে ফেলবে আর কি। মানে একদম তোমার বাড়ির গেটের সামনে যদি কোনো গাছ হয় তাহলে তুমি রাখবে এটা, সেরকমই আর কি। মানে বিচ্ছিরি একটা পজিশনে রয়েছে এটা। বলাইকে লোক দেখালো, এর বদলে খুব ভালো কতগুলো গোলাপের চারা নিয়ে দেব। মানবে কেন? ওর গোলাপের চারা লাগবে না, ওর শিমুল গাছটাই লাগবে। বুঝতে পেরেছ? বললেন নিতান্তই শিমুল গাছটা যদি তোমার পছন্দ, তবে আর একটা চারা নিয়ে বেড়ার ধারে পুঁতে দেবো, সুন্দর দেখতে হবে। মানে এটাকে কেটে দাও, অন্য আর একটা শিমুল গাছে তোমার পছন্দ, যদি শিমুল গাছ আর একটা বেড়ার পাড়ে লাগাবো না। কিন্তু কাটবার কথা বললেই বলাই আঁতকে ওঠে। তুমি লাগাও, অসুবিধা নাই, কিন্তু এই চোখ কাটা যাবে না। এই যে গাছ হয়েছে শিমুল গাছ, সেটাকে কোনো রকম ভাবে কাটা কিন্তু যাবে না। আর ওর কাকি বলে আহা এমনি কি খারাপ দেখতে হয়েছে, গাছটা তো ভালোই হয়েছে, কাটার কি দরকার? মেয়ে ছেলের মন তাও খানিক নরম, বেটা ছেলেগুলো এরকমই হয়। আমার বৌদির মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তার কোলে, মানে বলায় যখন জন্ম হয় কোলে, তখন বৌদির মৃত্যু হয়েছে। বোধ করি সেই শোকে দাদার খেয়াল গেল তিনি বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখতে গেলেন। ছেলেটি আমার নিঃসন্তান ঘরে কাকির কোলেই মানুষ। বছর 10 পরে দাদা ফিরে এসে বলাইকে বিলেতি কায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেলেন সিমলে, তারপরে কি বিলেত নিয়ে যাওয়ার কথা। মানে সিমলায় প্রথমে নিয়ে গেল বলাইকে, তারপরে বিলেতে নিয়ে চলে যাবে। কাঁদতে কাঁদতে কাকির কোল ছেড়ে বলাই চলে গেল। কাকিরও প্রচন্ড মন খারাপ, তারা নিঃসন্তান ছিলেন তখনও, কিন্তু তাদের কিন্তু বাচ্চা হয়নি, ফলে বলাই তাদের সন্তানের সমান ছিল। সেই জন্য কাকির কোল ফাঁকা করে, কেননা সমস্ত আবদার মেটাতোকে সে কাকি, কার? বলাইয়ের। সেজন্য বলাই চলে যাওয়াতে কাকি কিন্তু প্রচন্ড কষ্ট পেয়েছিল, তার কাকিমার। কাঁদতে কাঁদতে কাকির কোল ছেড়ে বলাই চলে গেল। আমাদের ঘর হলো শূন্য। তারপরে 2 বছর যায়। ইতিমধ্যে বলাইয়ের কাকি গোপনে চোখের জল মোছেন। কি করবে, বেচারা নিয়ে চলে গেছে। আর বলাইয়ের শূন্য শোবার ঘরে গিয়ে তার ছেঁড়া এক পাতি জুতো, তার রাবারের ফাটা গোলা আর জানোয়ারের গল্পওয়ালা ছবির বই, নাড়েন চাড়েন, এগুলো স্মৃতি। দেখো অনেকে যখন মারা যায় বা দূরে কোথাও চলে যায় না, তার জিনিসপত্র নিয়ে কিন্তু আমরা তার স্মৃতিটাকে কিন্তু আবার মন্থন করি, তাকে মনে রাখি কার? তার জিনিসপত্রের মধ্যে দিয়ে। সেই রকমই এতদিনে এইসব চিহ্নকে ছাড়িয়ে গিয়ে বলাই অনেক বড় হয়ে উঠেছে। এই কথা বসে বসে চিন্তা করেন। কে চিন্তা করছেন? তার কাকিমা। কোনো এক সময় দেখলুম লক্ষ্মী চারা শিমুল গাছটা বড় বার বেড়েছে। যে শিমুল গাছটা কে লাগিয়ে গিয়েছিল? বলাই। এতদূর অসঙ্গত হয়ে উঠেছে যে আর প্রশ্রয় দেওয়া চলে না। কাকে? শিমুল গাছটাকে। এক সময়ে দিলুম তাকে কেটে। তাহলে শেষ মেশ কি হলো? শিমুল গাছটাকে কেটেই দেওয়া হলো। শেষে কি হলো? শেষ মেশ কিন্তু সেই শিমুল গাছটা এতবার বেড়েছিল, এত বড় বড় ডালপালা নিয়ে বিস্তার হয়েছিল, শেষে বাধ্য হয়ে কিন্তু কেটে দেওয়া হলো। এমন সময়ে সিমলে থেকেই বলাই তার কাকিমাকে একটি চিঠি পাঠালে, কাকি আমার সেই শিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও। মানে শিমুল গাছটা কত বড় হয়েছে দেখো। বিলেতে যাবার পূর্বে একবার আমাদের কাছে আসবার কথা ছিল, সে আর হলো না। তাই বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইলো। বন্ধুকে এখানে সেই শিমুল গাছটা, তার ছবিটা নিয়ে যাবে বিলেত। তার কাকি আমাকে ডেকে বললো, ওগো শুনছো, একজন ফটোগ্রাফওয়ালাকে ডেকে আনো, একজন ফটোগ্রাফওয়ালাকে ডেকে আনো, ছবিটা তুলবে, পাঠিয়ে দেবে বলাইকে। জিজ্ঞাসা করলুম কেন? রবীন্দ্রনাথ বলছে কেন ফটোগ্রাফওয়ালাকে কেন ডাকবো? বলাইয়ের কাঁচা হাতের লেখা চিঠি আমাকে দেখতে দিলেন। এই দেখো চিঠিতে কি লিখেছে বলাই। আমি বললেন সে গাছ তো কাটা হয়ে গেছে,
বলাইয়ের কাকি দুদিন অন্ন গ্রহণ করলেন না। মানে বলাইয়ের তো কষ্ট হলো, এই সঙ্গে কাকিমাও কিন্তু হতাশ হয়ে গেলেন ভীষণ, দুদিন অন্ন গ্রহণ করলেন না। আর অনেক দিন পর্যন্ত আমার সঙ্গে একটি কথাও কননি। দেখো বলাইকে, তুমি একটা জিনিস দেখো, বলাইকে কার মধ্যে কাকিমা খুঁজে পেলেন? কার মধ্যে? ওই শিমুল গাছটার মধ্যে। হঠাৎ যখন দেখছে যে গাছটাই নাই, তখন তো স্বাভাবিক না। বলাইয়ের বাবা তার কোল থেকে নিয়ে গেল, সে যেন ওর নারী ছিঁড়ে। মানে মহিলারা, মারা এরকমই হয়, মায়েদের মমত্ব বোধটা বেশি, খুব কষ্টকর। বেশ, যাই হোক, তাতেও ছিঁড়ে। আর ওর কাকা তার বলাইয়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতো সরিয়ে দিলে। তাতেও ওর যেন সমস্ত সংসারকে বাঁচলো, তার বুকের মধ্যে ক্ষত করে দিলে। ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ, তারই প্রাণের দোসর। তার মানে কি, বলাইকে কে প্রথমে নিয়ে গেল? বলাইয়ের বাবা ওর কাকিমার কাছ থেকে বলাইকে নিয়ে গেল, মানে একদম নারী ছিঁড়ে যেন নিয়ে চলে গেল। মানে কতদিন ধরে ছিল বলো তো বলাই ওর কাছে, একদম নিজের ছেলের মতো ভালোবাসত। তারপরে তারই প্রতিরূপ কে ছিল? সেই শিমুল গাছটা, সেই শিমুল গাছটাকেও কেটে দিল। তাহলে এর থেকে আর কি কষ্টের হবে, তাই তো? ওই জন্যই বলছি, শেষ লাইনটা দেখো। তাহলে ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ, তারই প্রাণের দোসর। এইটাই কিন্তু রবীন্দ্রনাথ বলতে চাইছেন, যে একটা গাছ প্রেমী ছেলে যে অত্যন্ত ভালোবাসত কাকে? কোনো ছোট্ট গাছকে, যে কোনো গাছ। এই গল্পে আমরা শিমুল গাছের কথা পাই, শুধুমাত্র শিমুল গাছকে সে ভালোবাসতো না, অন্যান্য যত গাছ ছিল সবাইকে ভালোবাসতো, সব গাছকে। কিন্তু একটা প্রতীকী রূপ হিসাবে শিমুল গাছটাকে এখানে মেনলি তুলে ধরা হয়েছে। তাহলে এই ছোট গল্পে এটাই ছিল, যে গাছ প্রেমিক, প্রকৃতি প্রেমিক বলাইয়ের একটা গল্প, দুর্দান্ত একটা গল্প। এটাই ছিল, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, পরের দিনে তোমাদের পড়া থাকবে। দেখো তোমাদের এর পরে এমসিকিউ পড়াগুলো থাকবে, সবটাই দেওয়া থাকবে। এখানে মোটামুটি 63টার মতো শর্ট কোশ্চেন রয়েছে। তোমাদের বইটা কটা রয়েছে দেখবে। তা অর্ধেক দেবো নাকি, না গোটাটাই থাকবে? গল্পটা তো সহজ আছে। হ্যাঁ, হয়ে যাবে তো, কোনো অসুবিধা নেই। শনিবারে পড়া আছে, শনিবারের মতো হয়ে যাবে, আজকে তো হয়ে যাবে। গল্পটা পড়ো, আমি ভিতর থেকে প্রশ্ন ধরবো, আর তার সঙ্গে এমসিকিউ গুলো কিন্তু আমি ধরবো। তা গল্পটা কেমন লাগলো? ভালো নয়? আর মনকে একদম পুরো জাগিয়ে দেবে। এরকম আমাদের মাঝে মাঝে একটু প্রকৃতির উপরে কিন্তু আমাদের সেন্সিটিভ থাকা দরকার আছে। মানে এইভাবে যে গাছের নিধন হচ্ছে, একের পর এক গাছ কেটে ফেলা হচ্ছে, যে প্রকৃতির, যে এরকম যদি প্রত্যেকটা মানুষের মনে একটা করে যদি বলাই থাকে, তাহলে তো গাছগুলো অন্তত বেঁচে যাবে। অপ্রয়োজনীয় কাটলে এটা খারাপই লাগে। বেশ, যাই হোক,